রাগিব নিজাম মতান্তরে মুহাম্মদ রাগিব নিজাম বাংলাদেশের একজন প্রতিভাবান লেখক, যিনি বাংলাদেশের অতিমানবেরা খ্যাত হিসেবে পরিচিত। বাংলাদেশের প্রথম স্বাধীন স্বতন্ত্র কল্পকাহিনীর সুপারহিরো ইউনিভার্স তার হাতেই জন্ম হয়েছে। জন্ম ও বেড়ে ওঠা ও সংক্ষিপ্ত জীবন। রাগিব নিজাম 1985 সালে চট্টগ্রাম শহরে জন্মগ্রহণ করে ও বেড়ে ওঠেন। এক ভাই এক বোনের ভেতর রাগিব সবচেয়ে বড়। পড়ালেখা শেষ করেছেন 2012 সালে। ব্যক্তিগত জীবনে রাগিব বিবাহিত। লেখালেখি। রাগিব বেশ গোছালো একটি ফিকশন জগৎ পরিচালনা করেন। তিনি শুধু বাংলাদেশের অতিমানবেরাই নয়, ওয়ার্নিয়া, সপ্তর্ষি, কোড নেম এসব সিরিজের জন্য ব্যাপক সমাদৃত। একটি সিরিজের বই বা ইবুক বাজারে পাওয়া যায় এবং আসতে চলেছে এমন বই বা ইবুকের সংখ্যা কম নয়। 2012 সাল থেকে টুকটাক লেখালেখি শুরু করেন রাগিব। সেই সময় হাস্য বা স্যাটায়ার লেখনী দিয়ে তিনি মোটামুটি বিভিন্ন ব্লগ বা ফেসবুকে দিতেন। নিজের একটি পার্সোনাল ব্লগ তার আছে জনপ্রিয় blogger.com সাইটবে, যার কারণে তিনি বেশ সাড়া ফেলেন। দৈনিক পূর্বদেশ ঈদ সংখ্যা 2012-তে তার একটি রম্য গল্প ছাপানো হয়। এরপর তিনি হুট করেই 2012 ডিসেম্বরে বাংলাদেশের অতিমানবেরা এর প্রথম গল্প ব্লাডশট ডেডশটের মাধ্যমে আত্মপ্রকাশ করেন থ্রিলার জগতে। 2016 সালে তার লেখা এই সিরিজ ধীরে ধীরে রূপ নেয় একটি সম্পূর্ণ ইউনিভার্সে। তিনি ফেসবুকে ঘোষণা হিসেবে উল্লেখ করে একে বাংলাদেশের প্রথম সুপারহিরো ইউনিভার্স। শুধুমাত্র রাগিব এই সিরিজের মাধ্যমেই থেমে থাকেননি। তিনি 2023-এ প্রথম কোনো প্রকাশনীর থেকে বের হওয়ার পর ভৌতিক, ফ্যান্টাসি ও স্পাই থ্রিলারে কাজ করার চিন্তাভাবনা শুরু করেন। 2024 এবং 25-এ তিনি অত্যন্ত সুচারুরূপে কমিক, স্পাই, ফ্যান্টাসি ও হরর এসব শাখায় বই বের করে ফেলেন। এসব জানরা সম্বন্ধে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন। প্রকাশনী সমূহ। রাগিব নিজামের লেখাকে বাণিজ্যিক করার জন্য সর্বপ্রথম যে মাধ্যম এগিয়ে আসে তা হলো বইটই। বাংলাদেশের সবচেয়ে বড় ইবুক প্ল্যাটফর্ম বইটই রাগিবের বাংলাদেশের অতিমানবেরা সিরিজের একটি ইবুক দিয়ে যাত্রা শুরু করায় 2021 সালে। 2021 সালে রাগিব নিজের একটি সেলফ পাবলিশ বই বের করেন বাংলাদেশের অতিমানবেরা সিরিজের, যার নাম দ্য মিয়ানমার পোস্ট। 2022 সাল পর্যন্ত ইবুকের সংখ্যা দাঁড়ায় সর্বমোট 5টি। এরপর হার্ড কভারে ধীরে ধীরে রাগিব নিয়মিত হতে থাকেন। নিচে প্রকাশনের তালিকা দেওয়া হলো যাদের সাথে রাগিবের সম্পৃক্ততা রয়েছে। 1. বাংলাদেশের অতিমানবেরা স্বরে অ 2023। 2. 1 ডজন ভয় নৃ প্রকাশন 2024। 3. ওয়ার্নিয়া অক্ষরবৃত্ত 2025। 4. কোড নেম অপারেশন ব্ল্যাক পয়েন্ট বাংলার প্রকাশন 2025। 5. অগ্নিচক্র 1 জম্পেশ পাবলিকেশন 2025। আজ আমাদের নিবেদন তার লেখা গল্প বীক্ষণ। চলুন শুনে আসি বীক্ষণ। কিংস স্কয়ার বিল্ডিংয়ের 10 তলা ভবনের ছাদ থেকে নিচের দিকে ফ্লাইওভারের গাড়ির যাওয়া আসা দেখলে মনে হয় যেন একটা প্রবাহমান নদী বয়ে যাচ্ছে। সেই নদীতে ঝাঁপ দেওয়ার ইচ্ছে নেই ঋষাদের। অনেক সাধের এই ক্ষুদ্র জীবনে সে চিন্তা করছে গোটা জীবনের যা পরিশ্রম হয়েছে, আজকের দিনটা সবচেয়ে বেশি পরিশ্রমলব্ধ এবং মনে হয় শতভাগ দিয়ে দিতে হবে। আজকে একটা কাভার নেয়ার জন্য ছদ্মবেশ নিয়েছে সে। মাথায় হ্যাট আর মাথায় পরু চুলা জড়িয়ে পড়েছে কাভার নেয়ার জন্য। সে নিজেও কেন এত সেজেছিল সেটা মুখ্য বিষয় নয়, কিন্তু তারপরেও সেটা এক্সপোজ হয়ে গেছে, যার কারণে সে এখন বড় ধরনের একটা ধাক্কা খেল এবং নিচের দিক থেকে পিলপিল করে বাড়িতে উঠে আসছে তার দিকে। বেশ ধন্দে পড়ে গেছে। সে কি করবে সামনে কিছুই বলতে পারছে না। নিরন্তর এক পশলা বৃষ্টির অপেক্ষায় থাকলেও আজ 2-3 দিন ধরে বৃষ্টি হচ্ছে না মোটেও। এতে বেশ ঘেমে যাচ্ছে সে। তার ওপর ছাদের গরম যোগ হয়েছে।
1 ঘন্টার মধ্যে যতকাল হয়ে দাঁড়ালো তার অপারেশনের পিছনে। এদিকে ছাদের সিঁড়ি ঘরের দরজায় মনে হলো দুম দুম করে কয়েকবার বাড়ি মারল কেউ একজন। বোঝা গেল তাকে ধরতে আসবে। সোজা তার হাতের গ্র্যাপেনেল গানটা নিয়ে শুট করলো একদম সোজা নিচের দিকে। ম্যাঘুকটা আটকে দিল ফ্লাইওভারের সাথে। সে লাফ দিয়ে ফ্লাইওভারের বুকে আটকে থাকা রূপ ধরেছে। আস্তে করে দুহাত দিয়ে হুকের মাথাটা ধরে নিচের দিকে নামতে শুরু করলো। ফ্লাইওভারের নিচের অংশটা পেভমেন্টে তার গ্র্যাপনেল রোপটা আটকে আছে। সেখানে গিয়ে সে আস্তে করে খটাস করে কেটে দিল এবং সাথে সাথে দড়ি বেয়ে যে কজন নামছিল কমসে কম ডজন খানেক তো হবে। তারা সবাই হাঁ করে চিৎকার করে উঠল। গ্লাস ভেঙে বিল্ডিংয়ের জানালার গ্রিল ধরে আঁকড়ে ধরে রইল। এরপর অবিশ্বাস্যভাবে তারা কোনো একটা কিছুর মাধ্যমে যেন টিকটিকির মতো নিচের দিকে নামতে শুরু করলো। অনেকেই আহত হয়ে গেছে। তারা তাদের নামার ধরন বিচিত্র, যেন টিকটিকি নেমে আসছে। একটা গাড়িকে বন্দুক দেখিয়ে দাঁড় করল রিশাদ। গাড়ির ড্রাইভার যথেষ্ট ভীতু মনে হলো। সাথে সাথে সেই গাড়ি থেকে নেমে গিয়ে 2 হাত তুলে পালাবার চেষ্টা করলো ড্রাইভার। তখন ড্রাইভারকে বন্দুক এদিকে সেদিকে দেখিয়ে গাড়িতে ভেতরে ঢুকতে বলল রিশাদ এবং সেখানে সে ফ্রন্ট সিটে বসলো। ড্রাইভার তার গাড়ি ফিরে পেয়ে সে খুব সন্তুষ্ট হয়ে আছে। অল্প বয়সী ছেলে, 22 থেকে 23 বছরের এক ছেলে মনে হলো। তখন রিশাদ বলল, এই তুমি এখন আমার সাথে যাবে। আমি যেদিকে যেতে বলবো সেদিকে যাবে এবং গাড়ি খুবই স্পিডে চালাতে হবে। গাড়িটা উচ্চবিলাসী, বিলাসবহুল গাড়ি মনে হচ্ছে, কারণ এর পার্টস বা বডি এসইউভি এর এবং গাড়িটি দেখে মনে হচ্ছে নতুন। আসলে ঢাকা শহরে অতি ধনী যারা বাস করে তাদের ছেলে মেয়েদের জন্য এই সব গাড়ি কিনে দেওয়া কোনো ব্যাপারই না। গাড়িটা দেখে যতটুকু সম্ভব মনে হচ্ছে অডির কোনো নতুন ক্লাসের গাড়ি। অবশ্য এটা সুপার ক্লাস বলা যাবে না, এ বি বা সি ক্যাটাগরির কোনো একটা গাড়ি। দেখেই সেটা বোঝা যাচ্ছে। গাড়িটাকে ছেলেটা সামনে বাড়িয়ে তুলে দিল একেবারে 100 বরাবর। ফাঁকা রাস্তায় ইঞ্জিন টায়ার পোড়ালো চক্কর দিয়ে। খুব দ্রুত সামনের দিকে এগিয়ে যাচ্ছে ছেলেটা। আস্তে আস্তে সব কিছু নিয়ে যেন সে ভয় করছে না এখন। রিশাদকে জিজ্ঞেস করলো, আপনি কে? কেন আমাকে এরকম জিম্মি করে রেখেছেন? আমি শুধু তোমাকে ছিনতাই করছি না, তোমাকে নিয়ে আমি ভয় পাচ্ছি, কারণ আমি একজন সরকারি এজেন্ট এবং স্পাই। ছেলেটা তখন বেশ চমকে গিয়ে বলল, স্পাই? আমার পরিচয় জানেন? আমাকে কোনো সময় নেবেন নাকি আপনার দলে? তখন রিশাদ বেশ ভ্রু কুঁচকে বিরক্ত হয়ে তাকালো। তারপর গম্ভীর একটা মুখ দিয়ে বলল, চুপ থাকো। তোমাকে নেব নাকি নেব না সেটা পরের কথা, কিন্তু আমার সাথে এই মুহূর্তে তুমি আমাকে নিয়ে ছুটে যাবে যেখানে আমি যেতে বলবো। সেটা শুনে ছেলেটা বলল, কোথায় যাবেন? আপাতত তুমি গাড়ির স্পিড তুলে অন্তত 5 কিলোমিটার আমাদের স্পেশালি আমাকে হাইড করার চেষ্টা করো। আমি চাই তুমি ওদের ফাঁকি দাও। একটা সেফ হাউস আছে 5 কিলোমিটার পর, সেখানে গিয়ে উঠব এবং তুমি আমাকে সেখানে কাভার দেবে। লোকগুলোর শরীর বেশ পেটানো। একজন স্পাই হিসাবে রিশাদ অন্তত এইটুকু বলতে পারে যে এরা কোনো সাধারণ লোক নয়। এদের যে ধরনের শক্তি সামর্থ্য আছে তার আহত অবস্থায় ওখানে গাড়ি চালিয়ে গিয়ে তাকে শেষ করতে পারবে। ওকে শেষ করা কোনো ব্যাপার না। সেটা অনেক ভয়ঙ্কর একটা বিষয়, তা হাড়ে হাড়ে টের পাচ্ছে আজকে। এখন হঠাৎ গুলি এসে পড়ছে মাটিতে। সে চমকে উঠল। কেউ গুলি করলে, ছেলেটার গাড়ির ক্ষতি হলে তখন সে কি করবে? এত বড় দামি গাড়ি কি হেফাজত করা যায়? আসলে জিম্মি করা উচিত হয়নি। তুমি যত দ্রুত গাড়ি আগাতে পারো দূরত্ব তত বেশি হবে। আমাদের লোকগুলো খুঁজে পাবে না এবং আমরা দ্রুত সেফ হাউসে পৌঁছে যাব। রিশাদের ব্যাগে অনেক হালকা এবং ভারী ধরনের অস্ত্র আছে। সেগুলো দিয়ে সে যে কোনো রকমের অপারেশন চালাতে পারে। তার দিকে গাড়ি চালাতে চালাতে গিয়ে দেখল, বলল, কি আছে ভেতরে? বেশি কথা বলবে না। আমি যা করতে চাই সেটা করতে হবে আমাকে, আর আমাকে বিরক্ত করবে না। ঠিক আছে, আপনি যত যাই কিছু মনে করেন না কেন, আপনার সাথে অপারেশনে আমি আছি।
অপারেশন শেষের পথে তোমার বেশি সাহস বেড়ে গেছে না? আমাকে চ্যালেঞ্জ করছেন? আপনার থেকে অনেক ভালো রকমের গোলাগুলি আমি করতে পারবো। আপনি যদি আমাকে একটা পিস্তল দেন, আপনি দেখিয়ে দিচ্ছি। ঋষাদ কথা শুনে হতভম্ব হয়ে গেল। এই ছেলের এত বড় সাহস কি করে হলো? তাকে চ্যালেঞ্জ করার পর একটা কোল্ট সাথে সাথে দিয়ে দিল এবং বন্দুকটা হাতে নিয়ে ছেলেটা একদম শত্রুপক্ষের বরাবর মাথাটা ঘুরিয়ে গাড়ি চালানো অবস্থায় শ্যুট করে দিল। পিছনের গাড়িগুলোর ভেতর সামনে যে গাড়িটা ভালো, সেটাই বলি হলো মুহূর্তের মধ্যে। আগুনের লেলিহান শিখা আকাশে উঠে গেল। গাড়ির অয়েল ট্যাঙ্কারে গিয়ে লেগেছে বুলেট এবং সাথে সাথে ঋষাদ বলতে লাগলো, তো তুমি কিভাবে পারো? আমার অ্যাকচুয়ালি ম্যাগনিফাইং পাওয়ার আছে চোখে। আমি যখন মনে করি যে জুম করে দেখব, তখনই আমার চোখটা জুম করে ফেলি। যাদেরকে টার্গেট করব ভাবছি, আমি তাদেরকে শ্যুট করে দিলাম। আসলে এটা আমার জীবনের প্রথম শ্যুট। আসলে এতদিন কোনো কিছু প্র্যাকটিসে করিনি, এটা সম্পূর্ণ আমার মন থেকে করা গুলি। ততক্ষণে ঋষাদ ইয়ারপিস লাগিয়ে ফেলেছে কানে। একাধারে কল করেছে জাহেদ এবং মেজর বাংলাদেশ ও মেজর রনেন। তাদের সাথে কথা হচ্ছে। তখন তাদেরকে ঋষাদ সাথে সাথে বলল, একটা জিনিস পেয়েছি, অদ্ভুত এক ছেলে আমার সাথে আছে। এই ছেলেটার কাছে অনেক বড় ধরনের পাওয়ার আছে। ট্রেনিং দিলে সম্ভবত সে খুব ভালোভাবেই অপারেশনে যেতে পারবে। ওর মেন পাওয়ার হলো ম্যাগনিফাইং। খুব দ্রুত তার চোখ দিয়ে সামনের দিকে জুম করে ফেলে এবং যে কোনো ধরনের গুলাগুলি করতে পারে। ঋষাদ ভাই, তুমি এখনই ঠেলেটাকে নিয়ে চলে এসো। আরে আর কোনো ওয়েতে ওরকম জায়গায় নাই, ওরা আমাদের পেছনে গুলি করতে করতে আসছে। তখন ঋষাদকে জাহেদ বলল, তুমি তাহলে ছেলেটাকে দিয়ে গুলি করিয়ে গাড়ি সবগুলো উড়িয়ে দাও। এই ছেলে, আমি এখন যেটা বলবো সেটা করতে হবে, তাহলে তোমাকে আমি সেফ রাস্তায় ঢোকাতে পারবো। কি করতে হবে বলুন তো? কাজ হবে না কি এগুলো দিয়ে? তুমি এখনই দ্রুত ওদের সবকটাকে উড়িয়ে দাও, পরেরটা পরে দেখা যাবে। আপনি আমাকে খুনি বানাচ্ছেন। দেখো, এখানে খুনি বা খুনের কোনো বিষয় নেই। সরকারি কাজে কেউই খুনি নয়। আমি তোমাকে দরকার তাই এসব ব্যাপারে সাপোর্ট দেব। তুমি এখন থেকে এজেন্সির একজন মেম্বার হয়ে গেছো। তখন ছেলেটি তার কথা শুনে গুলি করতে শুরু করলো। এত আচমকা গুলি এসে পড়ল সবকটা গাড়ির ভেতর এবং সেগুলোর বিস্ফোরণ ঘটালে গাড়িগুলো সাথে সাথে ঘুরে উঠে গেল আকাশে। ততক্ষণে গাড়িটার গতি ছেলেটা অনেকটুকু বাড়িয়ে ফেলেছে। গাড়ির গতি প্রতি কিমি 150 পার করে ফেলেছে স্পিড মিটার। দেখে গাড়ির পিছনে পুলিশের গাড়ি ছুটতে শুরু করেছে, কিন্তু ছেলেটা বেশ আশ্চর্যজনকভাবে দক্ষতার সাথে তার গাড়িটা খুব দ্রুত সামনের দিকে এগিয়ে নিয়েছে। দেখতে দেখতে 200 কিলোমিটার পার করে ফেলেছে প্রতি ঘন্টায়। সে সাথে সাথে এত জোরে এত দ্রুত সামনের দিকে এগিয়ে যাচ্ছে যে পুলিশ তাকে ধরতে পারবে না বলে সন্দেহ করলো। আস্তে আস্তে গাড়ি চলে এলো সেনানিবাসের কাছাকাছি। গম্ভীর মুখে এজেন্ট শরীফ দাঁড়িয়ে আছেন। নিচের দিকে তাকিয়ে তাদের বলতে শুরু করলেন, তোমার আসলে কাজটা করা উচিত হয়নি। ছেলেটাকে মৃত্যু ঝুঁকিতে ফেলে দিয়েছ, আর মানুষ তো মরেইছে। স্যার, ওদেরকে শিক্ষা দেওয়ার জন্য এটা করতেই হতো। এখন যেটা করতে হবে, আলী সাহেবকে ধরার জন্য আমাদের সবাইকে যেতে হবে। ঠিক আছে, সেটা নিয়ে না হয় দেখা যাবে তখন। এখন এই ঝামেলাটা আনলে, এর নাম কি? নাম? আচ্ছা, ঝামেলা কেন? আমার নাম জানো না? আমি হচ্ছি বিক্ষণ। তখন সবাই মিলে হেসে উঠল তার কথায়। কথায় অনেক রস আছে, বোঝা গেল। সবাই সমস্বরে বলে উঠল, ওয়েলকাম বিক্ষণ।